অধ্যায় ১ গুপ্তচর প্রতিষ্ঠান দ্য ইনস্টিটিউট অফ স্পাইস। আমি গুপ্তচর, তুমি গুপ্তচর এ ধরনের লুকোছুরি খেলা বহুদিন যাবৎ পৃথিবী জুড়ে চলছে। পাতলা বা অকিঞ্চিতকর আবরণে সত্য পরিচয় ঢেকে রেখে গুপ্তচর বৃত্তি চালানো ইন্টেলিজেন্স জগতে বহুল আলোচিত একটি পদ্ধতি। যদিও এ ঢেকে রাখার স্বীকৃত নৈতিকতার মানদণ্ডে বড় ধরনের প্রশ্নসাপেক্ষ কোনো ব্যাপার নয়। অন্য দেশের গুপ্তচর নিজ দেশে প্রায় খোলাখুলিভাবে শুধু যৎকিঞ্চিত পাতলা আবরণের আড়ালে গুপ্তচর বৃত্তিতে নিয়োজিত থাকে। কিন্তু যখনই ওই পাতলা আবরণটি খসে যায় তখন নিশ্চিতভাবেই বলা যায় যে সে গ্রেপ্তার হতে চলেছে। সকলের মনেই একটি মৌলিক প্রশ্ন জাগতে পারে, গুপ্তচর কেন? এক্ষেত্রে সহজ স্বাভাবিক উত্তর হচ্ছে টিকে থাকার জন্য। ক. প্রাচীন যুগে গুপ্তচর বৃত্তি, স্পাইজ ইন এনশিয়েন্ট টাইমস। টিকে থাকার সংগ্রাম পৃথিবীতে প্রাণ বা জীবন উদ্ভবের দিনের মতোই পুরানো। প্রাচীন প্রস্তর, লৌহ এবং তাম্রযুগে আমরা পাথর ও ধাতব অস্ত্রের সন্ধান পাই। এসব অস্ত্রশস্ত্র শুধু খাদ্য সংগ্রহের জন্য নয়, বরং হিংস্র প্রাণীর আক্রমণ এবং পরবর্তীতে সহযোগী মানুষের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়েছে। টিকে থাকার সংগ্রাম শুধু অস্ত্রের গুণগত মান ও তার ব্যবহারের প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল না, বরং শত্রুর চরিত্র সম্পর্কে জ্ঞানের ওপর, অর্থাৎ কখন, কোথায় এবং কিভাবে শত্রু আক্রমণ চালাবে এ সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে আবর্তিত হয়েছে। এ ধরনের তথ্য সংগ্রহের ওপর টিকে থাকা ও বিজয় ওতপ্রোতভাবে জড়িত, এবং তথ্যের অভাব ও দুষ্প্রাপ্যতা পরাজয় ও মৃত্যু ডেকে আনার জন্য যথেষ্ট। সুতরাং টিকে থাকার এ সংগ্রামে কিছু লোক নিজেদের তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত করল, যারা জাসুস অর্থাৎ গুপ্তচর হিসেবে পরিচিত। এই পদ্ধতি ধীরে ধীরে উন্নতি লাভ করে এবং বর্তমানে যাকে আমরা এসপায়োনেজ বলে জানি সেই অভিধায়ে ভূষিত হয়। প্রাচীন ভারতীয় পুঁথিপত্রেও গুপ্তচর বৃত্তির বিভিন্ন কাহিনীর উপস্থিতি লক্ষণীয়। মনুর চরিতাবিধানে এ ব্যাপারে স্পষ্ট উল্লেখ্য যে রাজা বা শাসনকর্তা অবশ্যই নিজ দেশে ও তার শত্রু দেশে গুপ্তচরের মাধ্যমে খবরাখবর সংগ্রহ করবেন। বেদ, মহাভারত, রামায়ণ এও এরূপ বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। রামায়ণে বিদেশি দেশগুলায় গুপ্তচর মারফত লক্ষ্য রাখার জন্য বলা হয়েছে। তদ্রূপ মহাভারতে দুর্যোধনের গুপ্তচর বৃত্তির উদাহরণ পাওয়া যায়। বাইবেলে হজরত মুসার জাজের গুপ্তচর পাঠানোর উল্লেখ আছে। নাম ২১-৩২। খ. সানজু। কখন এবং কোথায় একটি পূর্ণাঙ্গ এসপায়োনেজ নেটওয়ার্ক গড়ে ওঠে তা বলা আজ অত্যন্ত কঠিন ব্যাপার, বিশেষ করে যখন আমরা যীশুখ্রিস্টের জন্মের শত শত বছর আগের ঘটনাবলী নিয়ে অনুসন্ধান করি। রিচার্ড ডিকেন তার আ হিস্ট্রি অব দ্য চাইনিজ সিক্রেট সার্ভিসে উল্লেখ করেছেন, যীশুখ্রিস্টের জন্মের ৫১০ বছর পূর্বে সানজু পিংফা বা প্রিন্সিপল অফ ওয়ার শীর্ষক বইয়ে জানামতে সর্বপ্রথম যুদ্ধের কলাকৌশল ও এসপায়োনের সম্পর্কে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করেন। ওই বইতে বিশেষভাবে একটি গুপ্তচর সংস্থার সংগঠন সম্পর্কে আলোকপাত করা হয়। যদিও এ ব্যাপারে দৃঢ়ভাবে কিছু বলা সম্ভব নয়, তথাপি একথা নির্দ্বিধায় বলা যায় যে গুপ্তচর সম্বন্ধীয় ওই গ্রন্থটি সবচেয়ে পুরানো লিখিত নথি হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবিদার। প্রিন্সিপল অফ ওয়ার বইতে সানজু ৫ প্রকার গুপ্তচর বৃত্তি ও ৫ ধরনের গুপ্তচর সম্পর্কে আলোকপাত করেছেন। এরা হচ্ছেন যথাক্রমে স্থানীয় গুপ্তচর, শত্রু দেশে ভালো আচরণ ও হৃদয় ব্যবহারের মাধ্যমে জনগণের মন জয় করে গুপ্তচর বৃত্তিতে নিয়োজিত থাকে এমন ব্যক্তি; অভ্যন্তরীণ গুপ্তচর, শত্রু দেশের বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের তথ্যের সূত্র হিসেবে ব্যবহার করে তাদের গুপ্তচর হিসেবে প্রতিষ্ঠা করা; পরিবর্তিত গুপ্তচর, শত্রুদেশীয় গুপ্তচরদের ঘুষের মাধ্যমে তার নিজ সংস্থায় ভুল তথ্য পাচারে প্ররোচিত করা এবং তার নিজ জনগণের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি পরিচালনা করা; অনুপযুক্ত বা বাতিল গুপ্তচর, যে সমস্ত গুপ্তচর শত্রু দ্বারা বন্দী হয়ে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করে; সাধারণ গুপ্তচর, সাধারণ নিয়মিত ক্যাডারভুক্ত সশস্ত্র বাহিনীর গুপ্তচর। ঘ. কৌটিল্যের অর্থশাস্ত্রে। ভারতে কৌটিল্যের অর্থশাস্ত্র গুপ্তচর বৃত্তি সম্পর্কিত লেখনীর জগতে সবিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ। কৌটিল্য ইতিহাসে বিষ্ণুগুপ্ত ও চাণক্য নামেও সধিক পরিচিত। শ্যামশাস্ত্রী তার অর্থশাস্ত্রের অনুবাদে এই বইটির রচনাকাল ৩২১ খ্রিস্টপূর্বা থেকে ৩০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বলে মত প্রকাশ করেন। কৌটিল্য অত্যন্ত সুন্দর লৈঠিক বর্ণনার মাধ্যমে মৌর্য ও মৌর্য পরবর্তী রাষ্ট্রশাসন ব্যবস্থা সম্পর্কে তার বইয়ে বিভিন্ন ঘটনার উল্লেখ করেছেন। কৌটিল্যের মতানুযায়ী গুপ্তচরদের প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায়, যারা স্থানীয় এজেন্ট ও পরিব্রাজক অর্থাৎ ভ্রামণ এজেন্ট। এরা আবার তত্ত্বাবধায়ক এজেন্ট রূপেও চিহ্নিত। স্থানীয় এজেন্ট তার তত্ত্বাবধানে যাদের নিয়োজিত করবেন তারা বিভিন্ন আবরণে ভিন্ন ভিন্ন নামে চিহ্নিত। এরা হলেন শট বা অসৎসহ্য,
সন্ন্যাসী, গৃহস্বামী বা গৃহস্থ, ব্যবসায়ী এবং তপস্যায় নিয়োজিত যোগী বা তাপস শ্রেণীর ব্যক্তিত্ব। আবার পরিব্রাজক বা ভ্রাম্যমাণ এজেন্টের আওতায় আসা গুপ্তচররা হচ্ছেন সহতীর্থ বা সহযোগী গুপ্তচর, জনরস প্রজ্বলনকারী গুপ্তচর, বন্দী গুপ্তচর এবং জাদুকর মহিলা গুপ্তচর। কৌটিল্য এসবের সাথে পুরোহিত ও সন্ন্যাসিনী গুপ্তচরে বিবরণও তার বইয়ে উল্লেখ করেছেন, যা তার গুপ্তচর হিসেবে বিভিন্ন ও ব্যাপক প্রকৃতি বা পেশার লোককে নিয়োজিত করার চাতুর্যপূর্ণ ইচ্ছার প্রকাশ ঘটায়। যদিও কৌটিল্য একটি সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করতেন, কিন্তু জনগণের ধর্মীয় অনুভূতির নীতিজ্ঞান বর্জিত যত্রতত্র ব্যবহারে তাকে যথেষ্ট প্ররোচনা দিতে দেখা যায়। আবার গুপ্তচররা অসংখ্য অগণিত ছদ্মাবরণে লুকিয়ে কাজে নিয়োজিত থাকায় একে অন্যের সাথে বাস্তবমতী উপায়ে যতদূর সম্ভব অপরিচিত থাকায় বিধেয় বলে কৌটিল্য মনে করেন। রাজা কৌটিল্য সবসময় শুধু একটি গুপ্তচরের সংগৃহীত তথ্যের উপর নির্ভর করতে নিষেধ করতেন। তিনি এসপায়নে যে 5টি স্তম্ভের বর্ণনা দিয়েছেন, যা বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যাদি পরীক্ষণ ও যাচাইয়ের মাধ্যমে সম্পূর্ণ ইন্টেলিজেন্স বিভাগকে নিয়ন্ত্রণ করবে, এবং সাইফার বা গোপন লিপি ও বহনকারী পায়রার মাধ্যমে গুপ্তচররা ইন্টেলিজেন্স তথ্যাদি প্রেরণ করবেন। গুপ্তচরদের অসংখ্য দায়িত্ব পালন করতে হয়। তাদের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চালচলন, কর্তব্য সম্পাদন ইত্যাদি যাবতীয় বিষয়ে লক্ষ্য রাখতে হয়। রাজ্য ও রাজার সম্পর্কে জনউপলব্ধি রাজাকে জানাতে হয়, এবং তারা বর্বরতা ও অপরাধ শনাক্ত করার মাধ্যমে ন্যায় বিচার ও প্রশাসনকে সহায়তা করেন। সর্বশেষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তারা পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রীয় ঘটনাবলীর ওপর নিখুঁত তথ্য সংগ্রহ করবেন এবং তাদের কৌশল শনাক্ত করে ধ্বংসের মাধ্যমে শত্রুর সাফল্যকে অকার্য করে দেবেন। বিদেশি রাষ্ট্র সম্পর্কিত এসপায়নেজ ব্যাপকভাবে 3টি স্তরের উপর নির্ভরশীল, যা বিশেষভাবে রাজনৈতিক, দূতাবাসিক ও সামরিক বিষয়াদির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাজনৈতিক ইন্টেলিজেন্স পরিচালনার ক্ষেত্রে সাধারণত শত্রু দেশে প্রেরিত গোপন দূত, অসন্তুষ্ট ও বিশ্বাসঘাতক শ্রেণীর সাহায্য নেওয়া হয়, এবং পরবর্তীতে শত্রু দেশের ধ্বংস সাধনে এদের সহায়তার প্রয়োজন হয়ে পড়ে। এটা দিবালোকের মতো পরিষ্কার যে প্রাচীন ভারতের রাষ্ট্রদূতগণ বা বর্তমান দূতেরাও শুধু তাদের রাষ্ট্রের প্রতিনিধিত্বই করেননি, বরং সাথে সাথে প্রচলিত আইনের ছাতার নিচে একজন সম্মানিত গুপ্তচর হিসেবেও কাজ করেছেন। অন্যদিকে সামরিক ইন্টেলিজেন্সে কিছু গুপ্ত এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া শেষে নিয়োগ করা হতো, শত্রুদের সশস্ত্র বাহিনীর প্রকৃত ও নিখুঁত সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করা, তাদের পরিকল্পনা, চলাফেরার দিকে নজর রাখা এবং সর্বোপরি নিজ সশস্ত্র বাহিনীকে শত্রুর বিষাক্ত গোয়েন্দা তৎপরতা থেকে মুক্ত রাখার জন্য। এরপরেও কৌটিল্য অগ্রবর্তী শিবিরে ও অগ্রবর্তী সীমান্তে গুপ্তচর নিয়োগের পরামর্শ দিয়েছেন। এসব গুপ্তচরের একটি অবশ্য করণীয় কাজ ছিল নিজেদের সমরসজ্জার সাফল্য কীর্তন ও শত্রুর ক্রমাগত ব্যর্থতার প্রচারণা চালিয়ে নিজ বাহিনীর মনোবল চাঙ্গা রাখা ও শত্রুকে বিব্রত, তাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা এবং শত্রু রাজাকে তার দুর্গ পতন বা পুড়ে যাওয়া, রাজপরিবারের বিদ্রোহ বা অন্য কোনো শত্রু বা জঙ্গলি রাজার আন্দোলনের সংবাদ দিয়ে হতচকিত করার কাজে ব্যাপৃত থাকত। গুপ্তচর বৃত্তি পরিচালনার ক্ষেত্রে যে কোনো প্রক্রিয়া গ্রহণ করা জায়েজ বলে স্বীকৃত, যেমন গুপ্তচর বৃত্তি, মিথ্যা কথা বলা, ঘুষ, বিষ প্রয়োগ, নারীর ছলনা ও গুপ্তঘাতকের ছুরি। শক্তিশালী প্রতিবেশীর শাসনায় ভীত ছোট রাষ্ট্রের রাজার প্রতি কৌটিল্য মূলত গুপ্তচরদের উপর নির্ভর করতে এবং ষড়যন্ত্র যুদ্ধ বা ব্যাটল অফ ইন্ট্রিগস এবং গোপন যুদ্ধ পরিচালনার উপদেশ দিয়েছেন। গুপ্তচরদের সফল লাভের জন্য তাদের সর্বপ্রকার জালিয়াতি, চাতুরি, আগুন লাগানো এবং চুরি ডাকাতি করার প্রয়োজন আছে বলে তিনি মনে করতেন। এক্ষেত্রে গুপ্তচরদের উদ্দেশ্য হচ্ছে মিথ্যা সংবাদ প্রচার করে শত্রু সেনাদের হতাশ করা এবং মন্ত্রী ও সেনাপ্রধানদের আনুগত্যে ফাটল ধরানো। এসব করার অন্তর্নিহিত রহস্য হচ্ছে শক্তিশালী প্রতিবেশীকে তার অভ্যন্তরীণ সমস্যায় সর্বদা বিব্যস্ত রাখা, যাতে সে কোনো বিদেশ অভিযানে বেরোবার কল্পবিলাসী ব্যপ্ত থাকতে না পারে। গুপ্তচর বৃত্তির ধারাবাহিকতা, দ্য গেম কন্টিনিউজ। সানজু এবং কৌটিল্যের যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত গুপ্তচর বৃত্তির কলাকৌশল, বিশেষ করে মৌলিক নীতিমালায় তেমন কোনো পরিবর্তন সাধিত হয়নি। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা ও সম্পর্কের পরিবর্তন ও উন্নয়নের সাথে সাথে বহু পেশাভিত্তিক ইন্টেলিজেন্স সংগঠনের জন্ম হয়েছে। বিভিন্ন ব্যক্তির কাছে ইন্টেলিজেন্স শব্দটি বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত। বেশিরভাগ মানুষের কাছে গুপ্তচর, এজেন্ট, এসপায়োনেজ ও ইন্টেলিজেন্স প্রভৃতি নোংরা শব্দ হিসেবেই পরিচিত। তাই ইন্টেলিজেন্স, বিশেষ করে বৈদেশিক ইন্টেলিজেন্সের বিস্তৃত পরিধিতে যাওয়ার আগে ইন্টেলিজেন্স শব্দটিকে সঠিকভাবে বিশ্লেষণ করা আমাদের প্রথম দায়িত্ব। যদিও কৌটিল্যের ব্যাখ্যায় আমরা এ সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা পাই, তথাপি সহজ ভাষায় বলতে গেলে রয়ের এক প্রশিক্ষকের উদ্ধৃতি মতে নির্জলা বা অপরিণত তথ্যের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেগুলোকে পরিণত তথ্যে রূপান্তরই হল ইন্টেলিজেন্স। তিনি এ ব্যাপারে আরও উল্লেখ করেন যে এটা বলা ভুল হবে যে আমরা যে কোনো সূত্র থেকে অনেক ইন্টেলিজেন্স সংগ্রহ করেছি, কেননা প্রকৃত ইন্টেলিজেন্স তখনই পাওয়া যায় যখন কেবল প্রাপ্ত নির্জলা তথ্যসমূহকে বিশ্লেষণ করা হয়, এবং এক্ষেত্রে সঠিকভাবে বলতে গেলে শুধু সদর দপ্তরে ইন্টেলিজেন্সের মূল আধার, প্রস্তুতকারী ও প্রক্রিয়াজাতকারী।
তথ্য সংগ্রহ ও তার বিশ্লেষণ কোনো সহজ কাজ নয়। যে কোনো দেশ স্পায়োনেজের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিদের সমন্বয়ে তার ইন্টেলিজেন্স কার্যক্রম পরিচালিত করে। ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থার প্রথম পরিচালক আর.এন. কাও-এর মতে, একটি বৈদেশিক গুপ্তচর সংস্থা একটি দেশ বা সরকারের চোখ এবং কান। এর কাজকর্ম সরকারের বিভিন্ন নীতিমালার প্রতিফলন, যা ছাড়া একটি দেশ তার আঁতুর ঘরে আবদ্ধ থাকে। তাই একথা দৃঢ়ভাবে বলা যায় যে কাও-এর মন্তব্য প্রমাণ করার জন্য কাউল, সানজু বা কৌটিল্যের উদ্ধৃতি টানার কোনো প্রয়োজন নেই।